ফাইনালি কিন্তু একটা নোটিশ পাবলিশড হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে গ্রেড 2 স্টাফ নার্স পোস্টের জন্য। তো এই নোটিশটা পাবলিশড হয়েছে কিন্তু গতকাল অর্থাৎ 7ই আগস্ট। এই নোটিশের মধ্যে 5018টি ভ্যাকেন্সি দেওয়া রয়েছে গ্রেড 2 স্টাফ নার্স পোস্টের জন্য। তো এই পোস্টে কারা কারা এলিজেবল অ্যাপ্লাই করার জন্য, অ্যাপ্লিকেশনের স্টার্ট ডেট এবং এন্ড ডেট কবে, এছাড়া অ্যাপ্লাই করতে গেলে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, ফ্রেশার্সরা অর্থাৎ যারা 2021-24 ব্যাচ তারা অ্যাপ্লাই করতে পারবে কিনা, কতটা প্রবাবিলিটি আছে এই 2021-24 ব্যাচের অ্যাপ্লাই করার জন্য, এছাড়া এই যে পোস্টটা রয়েছে গ্রেড 2 স্টাফ নার্স পোস্ট তার পে স্কেলটা কত হবে, এই সমস্ত বিষয় কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করব। অর্থাৎ আজকের যে টপিকটা হবে পুরোপুরি কিন্তু এই গ্রেড 2 স্টাফ নার্স পোস্টের ব্যাপারে এই যে নোটিশটা বেরিয়েছে এই পুরোপুরি এই নোটিশের ওপর বেস করে হবে। এই নোটিশের পুরো ডিটেলস কিন্তু আমি আজকে আলোচনা করব। এছাড়া মার্কস ডিস্ট্রিবিউশন কিসের ওপর ডিপেন্ড করছে, এই বছর কিন্তু অন্যান্য বছরের তুলনায় মার্কস ডিস্ট্রিবিউশন কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। মার্কস যেটা আগে ক্যালকুলেট করা হতো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং আমাদের জিএনএম এর যে একাডেমিক মার্কস সেখান থেকে, এইবারে কিন্তু সেরকমটা হয়নি, এইবারে কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে। সব ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। সো দেখতে গেলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। সো ডোন্ট স্কিপ দ্য ভিডিও অ্যান্ড লেটস গেট স্টার্টেড। এই নোটিশটা যদি তোমরা দেখতে চাও বা এই নোটিশের পুরো ডেসক্রিপশন যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু আমি ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে। ওয়েবসাইটটা হচ্ছে www.hrb.wb.gov.in। তো এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা সমস্ত রকম নোটিশ দেখতে পারবে এবং সমস্ত রকম নোটিশের ডিটেলস দেখতে পারবে। এছাড়া যখন তোমরা ফর্ম ফিল আপ করবে বা অ্যাপ্লাই করবে তখনও কিন্তু এই ওয়েবসাইট থেকেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো এবার বলে রাখি ফর্ম ফিল আপের স্টার্ট ডেট এবং এন্ড ডেট কবে। তো তোমরা ফর্ম ফিল আপ শুরু করতে পারবে হচ্ছে 13ই আগস্ট সকাল 10টা থেকে এবং ফর্ম ফিল আপ চলবে হচ্ছে সেপ্টেম্বর মাসের 3 তারিখ অবধি অর্থাৎ 3rd সেপ্টেম্বর 2 PM অবধি। তো এই ডেটের মধ্যেই কিন্তু তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে বা অ্যাপ্লাই করতে হবে। তো এইবার আসি হচ্ছে পে স্কেলে। তো এইবারের যে পে স্কেলটা সেটা হচ্ছে 39,500 এবং সেটাকে যদি আমি ব্রেকডাউন করি তাহলে কিন্তু এই পে স্কেলের যে ডিটেলসটা সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো এই পে স্কেলটাই কিন্তু নোটিফিকেশনে দেওয়া রয়েছে। এইবার বলে রাখি অ্যাপ্লিকেশন করার জন্য একটা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে, সেটা হচ্ছে 210 টাকা যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকে এবং ওবিসি এ ওবিসি বি হয়ে থাকে তাদের জন্য। এসসি এসটিদের জন্য এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটসদের জন্য কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস নেওয়া হবে না। এরপর যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য। সবার ফার্স্ট হচ্ছে তোমার ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। এরপরে হচ্ছে তুমি যদি জিএনএম কমপ্লিট করে থাকো যে কোনো রকম ডাব্লিউবিএনসি এবং আইএনসি অ্যাপ্রুভড ইনস্টিটিউশনের থেকে তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া তুমি যদি বেঙ্গলি অর নেপালি ল্যাঙ্গুয়েজ লিখতে এবং বলতে পারো তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া একটা কিন্তু এজ ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, সেটা হচ্ছে 18 ইয়ার্স থেকে 39 ইয়ার অবধি যদি তুমি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে, এবং এসসি এসটি ওবিসি এ ওবিসি বি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটসদের জন্য কিন্তু এজ রিল্যাক্সেশন দেওয়া রয়েছে। পার ক্যাটাগরি অনুযায়ী বা পার কাস্ট অনুযায়ী কিন্তু তোমার এজ রিল্যাক্সেশন আলাদা আলাদা রকম হবে। তো আমি সেই ডিটেলসটা এখানে দিয়ে দিচ্ছি, তোমরা প্লিজ চেক আউট করে নাও। এরপরে যেটা মেন আমি আসবো সেটা হচ্ছে রেজিস্ট্রেশনের ব্যাপারটা। যারা 21, 22, 23 এই 3টে ব্যাচের বা এর আগের কোনো ব্যাচের পাস আউট হয়ে থাকে তাহলে কিন্তু সে ইজিলি অ্যাপ্লাই করতে পারবে, কারণ তাদের অলরেডি রেজিস্ট্রেশন আছে। মেন ব্যাপারটা হচ্ছে যারা 2024 সালে পাস আউট তারা কি এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে, এখানে কিন্তু একটা কনফিউশন সৃষ্টি হচ্ছে, কারণ তারা কিন্তু এখনো অবধি রেজিস্ট্রেশন পায়নি। তো তারা কি সত্যি অ্যাপ্লাই করতে পারবে না, নাকি তাদের অ্যাপ্লাই করার কিছুটা হলেও চান্স রয়েছে। তো এই বিষয়টা নিয়ে কিন্তু আমি একটু পরে আলোচনা করছি। তার আগেই আমি বলে রাখি যে এখানে মার্কস ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে, কারণ অন্যান্য বছরে কিন্তু মার্কস ডিস্ট্রিবিউশনের যে সিস্টেমটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ রকম আলাদা ছিল। সেখানে কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং একাডেমিক মার্কস অর্থাৎ জিএনএম এর যে একাডেমিক মার্কস রয়েছে সেই রকম অনুযায়ী কিন্তু ক্যালকুলেট করা হতো। কিন্তু এই বছর মাধ্যমিকের যে মার্কসটা সেটা কিন্তু এখানে ক্যালকুলেট করার কোনো জায়গা নেই। এখানে কিন্তু এইচএস এবং আমাদের যে 3টে বছরের জিএনএম এর একাডেমিক মার্কস রয়েছে সেইখান থেকে কিন্তু ক্যালকুলেট করতে হচ্ছে। তো পুরোপুরি কিন্তু ব্যাপারটা আলাদা। তো এবার আসি মার্কস ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে। সো অ্যাজ পার দ্য নোটিস এখানে দেওয়া রয়েছে মার্কস ডিস্ট্রিবিউশনের মধ্যে 75 মার্কস থাকবে কিন্তু একাডেমিক থেকে অর্থাৎ এইচএস এবং 3 ইয়ার্সের যে জিএনএম এর মার্কস সেখান থেকে, এবং তারপর হচ্ছে 10 মার্কস ফর এক্সপিরিয়েন্স এবং 15 মার্কস ফর ইন্টারভিউ প্রসেস। তো বুঝতে পেরেছো এইভাবে হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশনটা রয়েছে। এইবার আমি আলোচনা করব যে এই একাডেমিক মার্কসটা কিসের উপর ডিপেন্ড করছে। সবার ফার্স্ট হচ্ছে এইচএস থেকে কিন্তু 30% মার্কস আমাদের নিতে হবে, অর্থাৎ এইচএস এ আমাদের যে কটা সাবজেক্ট ছিল ইনক্লুডিং কিন্তু
অ্যাডিশনাল সাবজেক্ট আমাদেরকে কিন্তু টোটাল করতে হবে। যদি আমাদের এইচএসে 6টা সাবজেক্ট হয়ে থাকে ইনক্লুডিং অ্যাডিশনাল, তাহলে কিন্তু আমাদের এই টোটাল 6টা সাবজেক্টের মার্কসকেই টোটাল করতে হবে, দেন ডিভাইডেড বাই 6। অর্থাৎ যদি 6টা সাবজেক্ট হয়ে থাকে তাহলে ডিভাইডেড বাই 6, দেন ওটাকে কিন্তু আমাদের টোটাল বার করে সেখান থেকে 30% কিন্তু নিতে হবে। এবং আমাদের জিএনএম কোর্সের মধ্যে আমরা 3টে বছরে টোটাল কত পেয়েছি সেখান থেকে কিন্তু আমাদেরকে একটা মার্কিংয়ের স্ল্যাব দেওয়া রয়েছে। এই 3টে বছরের টোটালে এক একটা পার্সেন্টেজের ওপর কিন্তু এক এক মার্কস করে পাওয়া যায়। অর্থাৎ টোটাল কিন্তু আমরা এই একাডেমিক মার্কসে অর্থাৎ জিএনএম এর 3টে ইয়ারের মার্কসে কিন্তু 40 নাম্বার পেতে পারি। এক এক রকম পার্সেন্টেজের জন্য কিন্তু 40-এ আমরা এক এক রকম মার্কস পাবো। এছাড়া ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল স্পেশালিটি যদি কেউ করে থাকে মিনিমাম 1 ইয়ারের জন্য, সে কিন্তু 5 মার্কস পাবে। তো এই যে এইচএস এর মার্কস এবং এই একাডেমিক মার্কসের ডিটেলস কিভাবে আমরা ক্যালকুলেট করবো, এটার জন্য যদি তোমরা ভিডিও চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি একটা ডিটেলসে ভিডিও বানাবো যে এইচএস এবং একাডেমিক মার্কসকে কিভাবে আমরা ক্যালকুলেট করব, আমি ডিটেলসে সেখানে বুঝিয়ে দেবো। সো এরপরই আসি কিন্তু আমাদের যে এক্সপিরিয়েন্স আছে সেখানে, অর্থাৎ এক্সপিরিয়েন্সে কিন্তু আমাদের 10 মার্কস করে রয়েছে। তো এইখানে একটা স্ল্যাব দেওয়া রয়েছে, এই স্ল্যাব অনুযায়ী কিন্তু এক্সপিরিয়েন্সটা ক্যালকুলেট করা হবে, যেখানে লিখে দেওয়া রয়েছে যে 12 মান্থসের কমে যদি কেউ এক্সপিরিয়েন্স গেইন করে থাকে তাহলে কিন্তু তাকে 0 মার্কস দেওয়া হবে। যদি 24 মান্থসের কমে কেউ করে থাকে তাহলে তাকে 2 মার্কস দেওয়া হবে। এইভাবে কিন্তু 2 মার্কস করে কিন্তু বাড়তে থাকবে এক্সপিরিয়েন্স অনুযায়ী। আমি এখানে স্ল্যাবটা দিয়ে রাখছি, তোমরা কিন্তু বুঝে নেওয়ার চেষ্টা করো। এরপর ইন্টারভিউ তো আমাদের হাতে নেই, ইন্টারভিউ যখন পরে হবে সেই অনুযায়ী কিন্তু আমরা মার্কস পাবো। ইন্টারভিউতে কিন্তু 15 মার্কস রয়েছে। এরপরে যে মেন বিষয়টা, যেটার জন্য কিন্তু অনেক স্টুডেন্ট অর্থাৎ যারা 2024 সালে পাস আউট তারা কিন্তু অপেক্ষা করে রয়েছে যে 2024 সালে যারা পাস আউট তারা কি সত্যি অ্যাপ্লাই করতে পারবে না, নাকি কত % চান্স রয়েছে তাদের অ্যাপ্লাই করার। এখানে কিন্তু মেন 3টে পয়েন্ট আমি আলোচনা করব। এই 3টে পয়েন্টের ওপর বেস করছে কিন্তু যে আমাদের কতটা প্রবাবিলিটি আছে এই রিক্রুটমেন্টে অ্যাপ্লাই করার। সবার ফার্স্ট পয়েন্ট আমি এখানে নিচে দিয়ে দিচ্ছি, এই পয়েন্টটা তোমরা নোটিস করে দেখো। এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে যে অ্যাপ্লিকেশন শেষ হওয়ার অর্থাৎ অ্যাপ্লিকেশনের লাস্ট ডেটের আগে কিন্তু আমাদের রেজিস্টার্ড হতে হবে বা রেজিস্ট্রেশন পেতে হবে। তো সেখানে আমাদের একটা আশা মনে কি যাচ্ছে যে সেপ্টেম্বরের 3 তারিখের আগে যদি আমরা রেজিস্ট্রেশন পেয়ে যাই তাহলে আমরা অ্যাপ্লাই করতে পারবো। এরপরে সেকেন্ড পয়েন্ট যেটা আছে সেটাও আমি নিচে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পারো। এখানে লেখা রয়েছে যে রেজিস্ট্রেশনের যে ইস্যু ডেট সেটা কিন্তু 7ই আগস্টের আগে বা 7ই আগস্ট হতে হবে। তো রেজিস্ট্রেশন যদি আমরা পরে পাই এবং তার ইস্যু ডেট যদি 7ই আগস্ট বা তার আগে না হয় তাহলে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো না। সুতরাং ইস্যু ডেটটা নিয়ে কিন্তু আমাদের একটা প্রবলেম আছে। ইস্যু ডেটটা কিন্তু আমাদের অবশ্যই 7ই আগস্টের আগে হতে হবে। তো এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। এবং থার্ড পয়েন্ট যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে যে যখন আমরা রেজিস্ট্রেশন পাই, অর্থাৎ ধরো যেই দিন আমি রেজিস্ট্রেশন পাচ্ছি, ইস্যু ডেট কিন্তু সেই দিনের ওপর ডিপেন্ড করছে না, ইস্যু ডেট কিন্তু তার কিছুটা আগে হয়। অর্থাৎ যখন আমরা ফর্ম ফিল আপ করি রেজিস্ট্রেশনের জন্য তখন সেই সময়টার কিন্তু বা সেই মাসের কিন্তু ইস্যু ডেটটা দেওয়া থাকে। প্রবাবলি যখন আমরা রেজিস্ট্রেশন পাওয়ার জন্য ফর্ম ফিল আপ করে থাকি ইস্যু ডেটটা কিন্তু সেই মান্থের দেওয়া থাকে, সেই মান্থের কোনো এক দিনের কিন্তু ইস্যু ডেট দেওয়া থাকে। যেই দিন আমরা রেজিস্ট্রেশন পাই সেটা কিন্তু আমাদের ইস্যু ডেট নয়। সুতরাং তোমরা বুঝতে পারছো, যদি আমরা অগাস্টের শেষে গিয়েও রেজিস্ট্রেশন পাই এবং রেজিস্ট্রেশনের যদি ইস্যু ডেট জুলাই মাসের দেওয়ার থাকে তাহলে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো, অর্থাৎ আমাদের অ্যাপ্লাই করার কিন্তু একটা চান্স রয়েছে। কিন্তু যদি আমরা ধরো অগাস্টের শেষে রেজিস্ট্রেশন পেলাম কিন্তু ইস্যু ডেট আমাদের এই 7 তারিখের পরে দেওয়া রয়েছে তাহলে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো না। সুতরাং আশা করি বুঝতে পেরেছো। তো এই ইস্যু ডেটটা জানার জন্য কিন্তু আমাদের সব থেকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে রেজিস্ট্রেশনটা পাওয়া। রেজিস্ট্রেশন সার্টিফিকেটেই কিন্তু ইস্যু ডেটটা লেখা থাকে। রেজিস্ট্রেশন সার্টিফিকেট না পেলে আমরা এই ইস্যু ডেটটা জানতে পারবো না। সুতরাং চেষ্টা করো নিজেদের যারা ইনস্টিটিউশনের অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে তাদেরকে একটু জিজ্ঞেস করার বা কোথাও থেকে খোঁজ খবর নেওয়ার যে রেজিস্ট্রেশন পেতে আমাদের আর কত সময় লাগতে পারে। কারণ রেজিস্ট্রেশন যদি আমরা তাড়াতাড়ি পেয়ে যাই বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট যদি আমরা তাড়াতাড়ি পেয়ে যাই তাহলে কিন্তু সেই ইস্যু ডেটটা আমরা জানতে পেরে যাব। আর ইস্যু ডেট যদি জুলাই মাসের হয়ে থাকে বা 7 তারিখের আগে হয়ে থাকে অর্থাৎ 7ই আগস্টের আগে হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের একটা চান্স আছে এই যে রিক্রুটমেন্টটা সেখানে কিন্তু অ্যাপ্লাই করার। সো আশা করি বুঝতে পেরেছো। সো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা এই ভিডিও রিলেটেড যদি তোমাদের কোনো রকম কোয়ারি হয় বা কোনো কিছু জানতে ইচ্ছা করে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি কিন্তু অবশ্যই রিপ্লাই দেবো। এবং এই রিলেটেড বা এই রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটের জন্য এবং পরবর্তীকালে কি কি নোটিশ বেরোচ্ছে এইসব আপডেটের জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আমি কিন্তু অবশ্যই ভিডিও দেবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।